এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে। যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে চান, এই জাতি মনে করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না, এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি, উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে, আমরা সেখানে স্বাক্ষর করেছি। একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ ডিসেন্ট এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল। এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে। এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায়, কি করে গণভোটটা একদিনে করে হাজারো বলারা তৈরি করা যায়, সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায়। আজকের এই মহাসমাবেশে বলবো, গণভোট আমাদের আগে দাবি থাকলো, যখনই গণভোট হবে আমরা গণভোটে হ্যাঁ এবং না দুইটার ভোট দেবো। কোথায়? হ্যাঁ পক্ষে আমরা ভোট দেবো, কি বলেন ঠিক কিনা? তারা যদি আমাদের আইন বাস্তবায়ন করতে না দেয়, তারা যদি বিভিন্ন রকম দুনিয়াবি আইন দেখায়, তাহলে আমরা বলবো মোরা মানি না কোনো আইন, মোরা ভরা তরি করি ভরা ডুবি, মোরা ভীম ভাসমান মাইন। আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের 8 দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন। আমরা এক পাশ দিয়ে লাগাই, আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে। আমি চান্দা পার্টিকে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ 8 দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁড়তে পারবেন, মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে। 5ই আগস্টের পর ওই চান্দা পার্টি 200+ খুন করেছে। চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না, এত বেশি চাঁদাবাজি। এভাবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব নয়। 8 দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে, বুলেট ছুঁড়ে মারা হচ্ছে। আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 8 দল কর্তৃক 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি এই সব বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করে বলতে চাই, জুলাই বিপ্লব হয়েছে কোন দলের নেতৃত্বে নয়, কোন ব্যক্তির নেতৃত্বে নয়। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের
বিপ্লব হয়েছে। সুতরাং এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এটা কোনো দলীয় সরকার নয়, এই সরকার নিরপেক্ষ সরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে। যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে চান, এই জাতি মনে করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গণভোট যদি আগে দেওয়া হয়, আমরা শুনেছি কোন কোন দল নাকি বলে মেলা টেহা লাগবো। আরে ভাই, যে পরিমাণ টেহা বিদেশে পাচার করছেন, আর টাকা কি আপনি ধান বেশি আইনে দিবেন? টাকা বাংলাদেশের জনগণের টাকা, এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন? আসলে দরদ নয়, এখানে অন্য রহস্য লুকিয়ে আছে। নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র চলছে। আমরা বলি নির্বাচন যথা সময়ে হতে হবে, গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে এর পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব। কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান। বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশ কারুর বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। কাজেই আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে, আগামী গণভোটের হার পক্ষে রায় দিন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে 8 দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি, এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে। 8 দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতীকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইসলামের কল্যাণের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করেন সংগ্রামী রাজশাহীবাসীকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আর দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন জনাব অধ্যাপক মুজিবুর রহমান। নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 8 দলীয় বিভাগীয় সমাবেশ আজকের এই ঐতিহাসিক রাজশাহী ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত 8 দলের জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মহানগরীর আজকের এই ঐতিহাসিক সমাবেশের আওয়াজ যাদের কানে পৌঁছছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই এবং বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই গোটা দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। আমি জিজ্ঞেস করি, সব কিছু আল্লাহর, অতএব আইন চলবে কার? বর্তমানে আইন চলছে কার? মানুষের। এটা পরিষ্কার শিরক। যতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে, যতখানি আল্লাহর আইন অনুপস্থিত থাকবে, ততটুকু শিরক এই দুনিয়াতে অবশিষ্ট থাকবে। অতএব এই শিরকের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা কি আন্দোলন করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল কোরআনের আলো, সংসদে জালো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খুব সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমরা 5 দফা দাবি আদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছি। কয় দফা? 5 দফা। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দফা হইল যে রাজনৈতিক দলগুলা যখন একমত না হইতে পারে, তখন সরকার সিদ্ধান্ত নিতে তাদের অসুবিধা হয়। এজন্য একটা নিয়ম চালু আছে যে রাজনৈতিক দল তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, এখন জনগণের হাতে ছেড়ে দাও, গণভোট লাগাও। ঠিক কিনা বলে? এখন এই গণভোটের সিদ্ধান্ত হবে যে অতীতে যেভাবে ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে 2014 সালে, 2018 সালে, 2024 সালে, এগুলো কি নির্বাচন হয়েছে? এই সমস্ত নির্বাচন যাতে আর না হতে পারে, মানুষ যাতে সঠিক এবং সুন্দরভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য গণভোটের দরকার। এখন আপনাদেরকে বিচারের ভার দিতে চায়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিচারের ভার হলো যে গণভোট হওয়ার পরে ঠিক হবে যে ভোট কোন পদ্ধতি হবে। কথা ঠিক কিনা বলেন? এখন যদি একই দিনে গণভোটও হয় আর সংসদের ভোট হয়ে যায়, তাহলে গণভোটের কোনো দাম থাকবে? জোরে বলেন, দাম থাকবে? এরকম যারা চিন্তা করেছেন, এরকম যারা কথা বলেছেন, এদের কি সুস্থ বুদ্ধি আছে বলে আমরা মনে করতে পারি? আমরা বলবো এখনো সময় আছে। মেহেরবানি করে আমাদের গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি জেনারেল বলেছেন, এখনো সময় আছে। আপনার এই সমস্ত সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনারা যা করা দরকার তাই করেন। জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশে নির্বাচন যাতে করতে পারে, নির্বাচনী পরিবেশ যাতে আসতে পারে, সে কাজ আপনাদের করতে হবে। 2 নম্বর কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো, আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না। এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বলে? আমরা বলছি 8 দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক সংসদে যেতে না পারে। জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম, আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ, চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে,
কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন দিয়ে চলবে। আপনারা কি চান এই আইন চলবে? অতএব আগামী দিনে আপনারা 8 দল সহ আগামীতে আরো যত লোক আসবে আমাদের দিকে, সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত, অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাআল্লাহ? যারা যারা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন, 2 হাত তুলে দেখান। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। আর একটি কথা বলে শেষ করতে চাই। আপনারা একটু কথা শুনেন আপনারা একটু কথা। সেটা হলো যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, এই রক্তকে বিজয়ী করার জন্য, এই রক্তকে সফল করার জন্য আপনারা কি শপথ নিতে পারেন? রাজি আছেন? এখানে উপস্থিত আছেন শহীদ আলী রাইহানের পিতা, এবং এখানে উপস্থিত আছেন তালাইমারির, তারপরে সাকিব আঞ্জুম আছেন, আরেকজন আছেন, এভাবে শহীদদের আত্মীয় স্বজন এখানে আছেন। তাদের কাছে কি আপনারা ওয়াদা করতে পারেন এই রক্তকে সত্যিকার সফল করার জন্য আমাদের জীবন দিব, তবু বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না? আপনারা কি রাজি আছেন? আর একবার শপথ করে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই শপথকে কবুল করুন, এদেশে কোরআনের আইনকে বিজয়ী করুন। আল্লাহ তাআলা জনগণের মুখে হাসি ফুটাতে পারি এমন সুন্দর আইন, সুন্দর সরকার যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। শুরু হলো আজকে 8 দলের সমাবেশ রাজশাহী থেকে। এগুলো সকল বিভাগীয় পর্যায়ে চলবে, জেলা পর্যায়ে চলবে, উপজেলা পর্যায়ে চলবে। আপনারা সেসব উপজেলায়, জেলায় এই সমাবেশকে সফল করবেন, একথা জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর, ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর একটি সরকার গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় সমাবেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের সমন্বয়ে অভিন্ন কর্মসূচিতে আন্দোলনরত 8 দলের ডাকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত 8 দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, রাজশাহীর বিভাগের বিভিন্ন অঞ্চল, জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা, আপনারা সবাই আশা করি আল্লাহর মর্জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ তাআলার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের উত্তরাঞ্চলের বীর শহীদেরা আবু সাইদ মুগ্ধ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের যে জোয়ার তৈরি হয়েছিল, বুক চেটিয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের যে শিহরণ জাগিয়েছিল, সেই
উত্তরাঞ্চলের গর্বিত অংশীদার। আজকে এই সমাবেশে আপনারা এসেছেন, আমরাও আজকে ঢাকা থেকে এখানে হাজির হতে পেরেছি। মহান আল্লাহর কাছে সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা হাজার হাজার আহত হয়েছে, ক্ষত বিক্ষত রক্তাক্ত ক্ষত চিহ্ন নিয়ে চোখের পানি ফেলছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে এই বিজয়ের যে স্বপ্ন পূরণের জন্য নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে 8 দলীয় জোটের উদ্যোগে বা 8 দলের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ, নিশ্চয়ই আপনারা একমত হবেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা, সেই প্রেক্ষাপটে 8 দলের অভিন্ন 5 দফা কর্মসূচিতে রাজপথে এগিয়ে চলা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় সদরগুলোতে 8 দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছিল, তার প্রথম সমাবেশ আজকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হলো। এই দিক থেকে রাজশাহী উত্তর জনপদের এই লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন। আগামীকালকে খুলনা, এরপরে বিভিন্ন বিভাগীয় সদরের 7টি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে 8 দল রাজধানী ঢাকায় গড়ে ওঠা 8 দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ এরপর কর্মসূচি আসবে, আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব, যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে, তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি। আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা। সেই জাগরণ হলো, আমরা স্বাধীনতার 54 বছরে 3টি দলকে দেশ শাসন করতে দেখেছি। সামরিক শাসন প্রায় 8-9 বছর, আর রাজনৈতিক দলগুলো বাকি সময় মিলে 54 বছর দেশ শাসন করেছেন। দলের নাম উল্লেখ না করেও যদি বলি, 3টি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্ন মতকে দমন করেছে, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুরে, রিমান্ডে, ক্রসফায়ারে, আয়না ঘরে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। প্রিয় দেশবাসী, তাই আমাদের এই 8 দলের সমাবেশের সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই, যে আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং আমরা খবর পাচ্ছি এই 8 দল আর 8 দলে থাকছে না। বিভিন্ন রাজনৈতিক দল এখন 8 দলের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে। এই দল আরো বাড়বে আমার প্রিয় ভাইরা। সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই, সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল, কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না
যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, খুনের অভিযোগ নেই, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। কি বলেন, ঠিক কিনা? ফলে আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই, এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো, লাল কার্ড দেখাবো। দুর্নীতিতে চলবে না, সন্ত্রাস চলবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন চলবে না। আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব। আমাদের এই 8 দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ সাহায্য করবে। ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। এখন নির্বাচন সামনে, সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল 8 দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। এই 8 দলের আন্দোলনে আমরা বলেছিলাম 5 দফায় লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার পদ্ধতি, জুলাই সনদ, ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার। আমরা অনেক দাবি করেছিলাম, আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু আমাদের দাবির অধিকাংশই এখনো পূরণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে। বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে। জুলাই সনদে যে 48টি সাংবিধানিক সংস্কার হয়েছে, আরো অনেক বিষয়ে যে আমরা একমত হয়েছি, সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে। এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে। ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন, সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হ্যাঁ বলবো, কোনটাকে না বলবো। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম, বাংলাদেশের 18 কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন? তো একই দিনে যদি ভোট হয়, এদিকে মার্কার ভোট আর এক বুথে হানার ভোট, জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হ্যাঁ বলবো কোথায় না বলবো। কি বলেন, ঠিক কিনা? আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে। আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন, গেজেট প্রকাশ করেছেন। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথাও বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন, সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা 8 দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি। আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট কারা চায় আপনি মতামত নিন। অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। কি বলেন, ঠিক কিনা? আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না। বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক, তা আমরা চাই না। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তির যে ধূম্রজাল আপনারা তৈরি করেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে, গণভোটে ভোট কম পড়বে, না বুঝে হাতে নাতে সিল মারবে,
বুঝতে পারবে না। এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, আজকে তাই আমি এখানে দাবি করতে চাই, গণভোট, এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি, উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে, আমরা সেখানে স্বাক্ষর করেছি। একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ ডিসেন্ট এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল। এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে। এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায়, কি করে গণভোটটা একদিনে করে হাজারো বলারা তৈরি করা যায়, সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায়। আজকের এই মহাসমাবেশে বলবো, গণভোট আমাদের আগে দাবি থাকলো, যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো। কোথায়? হা পক্ষে আমরা ভোট দেবো, কি বলেন ঠিক কিনা? গণভোটে হাতে ভোট দিতে হবে। সবাই বলুন আমরা হাতে ভোট দেব। হা মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া, কি বলেন ঠিক কিনা? হা মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া, হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া, হা মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া। কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না। এই গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তারপরে পার্লামেন্ট হবে, পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার থাকবে, জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে। সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলে অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে। এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। প্রিয় ভাইরা আমার, আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, সরকারকেও বলবো এখনো সুযোগ আছে, আপনি এই গেজেটকে পরিবর্তন করুন, গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছামতো একটি দলের গোপন ষড়যন্ত্রে অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমতা অর্জন করতে পারে। প্রশাসন ষড়যন্ত্র করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিংয়ে, ক্যাম্পিংয়ে, মহিলাদের মিটিংয়ে রাজনৈতিক দল, আমাদের জামাত ইসলামীর মহিলা এবং পুরুষদের মিটিংগুলোতে একটি দল হামলা করছেন, মারামারি করছেন, গাড়িতে হামলা করছে, মহিলাদের উপরে হামলা করছে। এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে, এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন, খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে 2 জনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। যে দেশে প্রকাশ্যে এইভাবে কোর্টের সামনে গুলি করে হত্যা করা হয়, সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না, ভোট কেন্দ্রে হত্যা হবে না, আমাদের জানমালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না, তার কোনো গ্যারান্টি নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, লেভেল প্লেইং ফিল্ড, সমতা রক্ষা করুন। সব দল যেন সমান অধিকার পায়। কোন দলকে বড় মনে করবেন, কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন, মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি, কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই। আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান, বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে। নির্বাচন কমিশনার, ডিসি, ইউনো, এসপি, বিচারপতিদেরকে আমি শিক্ষা দিতে বলবো, 14, 18, 24 ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল, সেই নির্বাচন কমিশনারদেরকে জেলে যেতে হয়েছে, পুলিশের আইজিকে কোর্টে চোখের পানি ফেলতে হয়েছে, বাইতুল মোকাররমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে, ডিসিদেরকেও আদালতে যেতে হয়েছে। মনে রাখবেন, এই বাংলার মানুষ 24-এর জুলাই অভ্যুত্থানের শিক্ষা কাজে লাগাবে। ভোট কাটতে আসলে, অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি আপনাদেরকেও কিন্তু ভোগ করতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা
ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তরাঞ্চলের বিপ্লবী জনগণকে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের এই পথে দৃঢ় সংগ্রাম গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় জোট জিন্দাবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। নাহমাদুন্নসাল্লাহ আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলীয় ঐক্যজোটের আজকের বিভাগীয় সম্মেলনের উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী, মিডিয়া কর্মীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে মাঠে নেমেছি 5 দফা দাবি আদায়ের জন্য। আমরা বলেছি আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। এটা একটা জাতীয় দাবি। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তবে এত ত্যাগ, এত রক্ত, এত কোরবানি বৃথা যাবে। তাই সম্মানিত ভাইরা, আমরা আজকে সকলকে অনুরোধ জানাতে চাই, যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে আমরা আবেদন জানাই, আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করুন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে। এজন্য আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট, এবং এই গণভোটের মাধ্যমে যে সমস্ত বিষয় ফয়সালা হবে তারই ভিত্তিতে আগামীতে জাতীয় সংসদ এবং সরকার পরিচালিত হবে। সম্মানিত ভাইরা, আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের যে সমস্ত প্রচার আছে, প্রচারের যে সমস্ত ব্যানার আছে, বিলবোর্ড আছে, সেগুলো নামিয়ে ফেলা হচ্ছে। আজকে পোস্টারের উপর পোস্টার মারা হচ্ছে, মহিলা কর্মীদেরকে অসম্মান করা হচ্ছে, অশালীন ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে না। এই জন্য আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। আগামীতে আমরা যে ত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটাই যেন বাস্তবায়িত হয়। সব শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এই আদেশের পক্ষে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত উপস্থিত সংগ্রামী জনতা, আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ মেনে নিয়েছেন, কিন্তু তিনি আদেশ জারি করতে পারছেন না। এজন্য গণভোট দিয়ে জনগণের অনুমোদন নিতে হবে। আপনি নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে চান, অবশ্যই গণভোট দিয়ে জাতীয় জুলাই সনদকে গ্রহণযোগ্য করুন। জনগণের জন্য আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু সুন্দর নির্বাচন, যে নির্বাচনে জাতি ইচ্ছা মতো তাদের প্রতিনিধি এবং পার্লামেন্ট গঠন করবে। সংগ্রামী জনতা,
আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আগুন নিয়ে খেলছেন। একই দিনে দুটি নির্বাচন একসাথে হতে পারে না, জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট। এটি জাতির সাথে একটি প্রহসন ছাড়া কিছু নয়। জনগণ জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, গণভোটের বিষয়টি তাদের মাথায় থাকবে না। এই জন্য আমরা বলতে চাই, আপনি জনগণের মানসিকতা বুঝেন, জনগণের বক্তব্য বুঝেন। এই মুহূর্তে আপনাকে অনতিবিলম্বে গণভোট দিয়ে সমস্যার সমাধান করতে হবে। সংগ্রামী জনতা, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের ফলে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত আয়োজক বৃন্দ, 8 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত তৌহিদি জনতা, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশ জুলাই সনদ বাস্তবায়নের জন্য হলেও আজকের এই সমাবেশ প্রমাণ করে, কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, বাতিল জনশক্তির যতই জ্বালা পোড়ার কারণ হোক, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার জনশক্তিরা, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার মানুষেরা যদি এক হয়, তাহলে এই দেশে অবশ্যই ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, আল্লাহ তার নূরকে অবশ্যই উচ্চকিত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা বলি, আমাদেরকে বিভিন্ন রকম আইন দেখানো হয়। তারা তাদের আগের রাজনীতি আর চালাতে পারবে না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করে। তারা যদি আমাদের আইন বাস্তবায়ন করতে না দেয়, তারা যদি বিভিন্ন রকম দুনিয়াবি আইন দেখায়, তাহলে আমরা বলবো, মোরা মানি না কোনো আইন, মোরা ভরাতরি করি, ভরাডুবি, মোরা ভীম ভাসমান মাইন। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই মিলে এভাবে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশকে গড়ে তোলার জন্য প্রয়াস চালাবো তো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমমনা আন্দোলনরত 8 দল কর্তৃক আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত রাজশাহীবাসী, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত 8 দল বিভিন্ন কর্মসূচি দিয়ে দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। যারা খুন করেছে, আহত করেছে, বিগত 17.5 বছরে জুলুম নির্যাতন
নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে, সেই খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি পিআর পদ্ধতির মাধ্যমে আগামী দিনে নির্বাচন দিতে হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই সনদে সংযোজন করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ফাঁসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, জুলাই আগস্টের চেতনা যদি বাস্তবায়ন করতে হয়, যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে দিতে হবে। আমরা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে কর্মসূচি চলছে, আসুন সেই কর্মসূচিকে সফল করার পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ হই। আর দল বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের সুখী সমৃদ্ধশালী, দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আমরা ইনশাআল্লাহ। এই জন্য আমরা ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে আমাদের কর্মসূচিকে পৌঁছে দেব এবং নতুন বাংলাদেশের বার্তা নিয়ে, স্বপ্ন নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাব। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 দল আয়োজিত পদ্মার তীরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চে উপবিষ্ট 8 দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মিডিয়ার ভাইরা, প্রশাসনের ভাইরা, আমার সামনে উপস্থিত ইসলামী ও দেশপ্রেমী কাফেলা, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই। আমি দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিপূর্ণ সুস্থতার জন্য। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি। আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল। আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। রাকসুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশে অতীতে 3 বার গণভোট হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোনো ইতিহাস বাংলাদেশে নাই। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই। ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর 14 দলকে এখনো চিনতে পারে নাই। কথাবার্তা পরিষ্কার, এখনো সময় আছে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন।
আওয়ামী লীগের মতোই 14 দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন। আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের 8 দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন। আমরা এক পাশ দিয়ে লাগাই, আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে। আমি চান্দা পার্টিকে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ 8 দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁড়তে পারবেন, মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে। 5ই আগস্টের পর ওই চান্দা পার্টি 200+ খুন করেছে। চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না, এত বেশি চাঁদাবাজি। এভাবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব নয়। 8 দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে, বুলেট ছুঁড়ে মারা হচ্ছে। আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। এই পদ্মার প্রমত্ত পদ্মার পানি নাই, ভারতীয় আধিপত্যবাদ। আমি শুধু স্লোগান ধরতে চাই, যেই স্লোগানে ওই হিন্দুস্তানের বুক কাঁপে, যেই স্লোগানে পুরাতন জালিমদের বুক কাঁপে, যেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া জালিমদের বুক কাঁপে, সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগানটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইসলাম এবং দেশপ্রেমী বাংলাদেশ করতে করতে বাড়ি যাওয়া পর্যন্ত স্লোগান চলবে। তার আগে আওয়াজ বন্ধ হওয়া যাবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8 দল বিভাগীয় সভা কর্তৃক আয়োজিত উদ্যোগকারী মহাসমাবেশের সভাপতি, 8 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। পাকিস্তান অর্জন হয়েছে, তার থেকে বাংলাদেশ হয়েছে। 75-এর পট পরিবর্তন হয়েছে, 24-এর পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনের পরও কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থানের পিছনে 2টি কারণ থাকে। একটি হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করা, পরাজিত করা। 47 সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে, 71 সালে পরাজিত করা হয়েছে, 75 সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে, এবং 26শে জুলাইও পরাজিত করা হয়েছে। এটা হচ্ছে আন্দোলন সংগ্রামের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, সেটা সমাজে প্রতিষ্ঠিত করা। দুঃখজনক হলো সত্য, আমরা প্রথম উদ্দেশ্য হাসিল করেছি, দ্বিতীয় উদ্দেশ্য আমাদের হাসিল হয়নি। পাকিস্তান অর্জন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এর কারণটা কি? 2টি কারণ। একটি হচ্ছে যারা দেশ শাসন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে। তারা ছিল দেশের মধ্যে
এমন শাসক, কর্তৃত্ববাদী এবং একনায়কতন্ত্র শাসক ছিল, তারা মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করেনি। তারা লুটতরা, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদির মাধ্যমে দেশকে সম্পূর্ণভাবে ধ্বংসের করতলে নিয়ে গিয়েছিল। এটাই দ্বিতীয়, যে আইনের দ্বারায় এই পাকিস্তান বাংলাদেশ শাসিত হচ্ছে এবং হইতেছে, এইটা হচ্ছে মানব রচিত আইন। এই মানব রচিত আইন দ্বারা কিয়ামত পর্যন্ত দেশ শাসিত হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের উন্নয়ন হবে না। কিন্তু এটাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে ৫৪ বৎসর সমস্ত সরকারগুলা দেশকে ধ্বংস করেছে। বিশেষ করে ১৫ বছর পর্যন্ত আওয়ামী লীগ দেশের প্রতিটি সেক্টরকে সম্পূর্ণভাবে এমনভাবে রসাতলে দিয়েছে, তার ইতিহাস বললে অনেক সময় লাগবে। আমি দু একটি ঘটনা বলি। এই ৫৪ বছর পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসছিল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরশাদ এবং যারাই ছিল, তারা ক্ষমতায় আসার পর সরকারি কর্মকর্তা, আমলা এবং পুলিশ বাহিনীকে তাদের দলীয় কর্মীতে পরিণত করেছিল। কিন্তু সাথে সাথে সমস্ত অফিস আদালতকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। এই কারণে প্রতিটি সেক্টর ধ্বংস হয়েছে। অথচ সরকার ক্ষমতায় থাকবে, সমস্ত বাহিনী নিরপেক্ষ থাকবে, আমলারা তারা পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করবে, দলীয় কর্মচারী হিসাবে নয়। এই দলীয় কর্মচারী হওয়ার কারণে দেশ ধ্বংস হয়েছে। একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ আপনার আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ডের সরকারি একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছিল এবং সেই বক্তব্যটি সরকারের পক্ষে দিয়েছে। সেই আয়ারল্যান্ডের সরকার এই উচ্চপদস্থ কর্মচারীকে ডেকে বলেছেন, তুমি তো পাবলিক সার্ভেন্ট, তুমি রাজনৈতিক বক্তব্য কেন দিয়েছ? সাথে সাথে সেই বক্তব্য আমার পক্ষে কেন দিয়েছে? তোমাকে এখনো অব্যাহতি দিচ্ছে। কিন্তু এটা ছিল সভ্য দেশগুলোর রাজনীতি। দ্বিতীয়, যে দেশের আইন দ্বারায় ন্যায় নীতি এবং সত্যিকারে সুশাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন হলে দেশের উন্নয়ন হবে না। আর এই ২৪-৫৪ বৎসর যে আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, আইন সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করেছে। এই আইন দ্বারাই কিন্তু দেশ পরিচালিত হলে শান্তি আসবে না। একটি উদাহরণ পেশ করি। ২০০৮ সাল ফখরুদ্দিন ইয়াজউদ্দিন, এই ৩ উদ্দিনের শাসন আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল ৬টা, আর হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল কয়টা? ১৫টি। ভাগ্যক্রমে ২০০৮ সালে আন্তর্জাতিক চক্রান্তে হাসিনা ক্ষমতায় আসে, আর খালেদা ক্ষমতায় আসতে পারেনি। হাসিনা ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে যে 15টি মামলা হয়েছিল, আদালত সে মামলাগুলোকে এমনি অটোমেটিকভাবে খারিজ করে দিয়েছে। আর বিএনপির খালেদা জিয়ার মামলা খারিজ হয়নি। এই বিমাতাসুলভ আইন দ্বারা যদি দেশ পরিচালিত হয়, কোশ্চেনকালের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দেশের মানুষের উন্নতি সাধিত হবে না। কিন্তু এটাই তার পাশাপাশি আমি একটি ইসলামী আইন আপনাদের সামনে উল্লেখ করছি। খলিফাতুল মুসলিমিন হযরত আলী, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তার প্রধান বিচারপতি ছিল সোরাই, প্রধান বিচারপতি সোরাই। হযরত আলীর একটি যুদ্ধের পোশাক এক ইহুদি চুরি করে নিয়ে গিয়েছে। হযরত আলী নিজে গিয়ে সোরাই আদালতে মামলা করেছে, মহামান্য বিচারক সোরাই, আমার যুদ্ধের পোশাক ইহুদি নিয়ে গিয়েছে। সোরাই বলতেছে, আপনি সাক্ষী নিয়ে আসেন। পরের দিন হযরত আলী সাক্ষী নিয়েছে, একজন তার ছেলেকে, একজন তার গোলাম যেটা কীর্তদাস ছিল তাকে আজাদ করেছে, তার গোলামকে তার সাক্ষী হিসাবে নিয়ে গিয়েছে। হযরত সোরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সাক্ষী 2 জনের প্রয়োজন, আপনার সাক্ষী একজনও হয়েছে, আপনার আজাদকৃত গোলাম আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এটা গ্রহণযোগ্য। আর আপনার ছেলে যে আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এই সাক্ষী ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এই কারণে আপনার আদালত থেকে আপনার মামলা খারিজ করে দিয়েছি। হযরত আলী আফাদ মস্তক বিচারপতির কথা দেখে মেনে নিয়ে সে
আদালত থেকে ফেরত আসছে। দেখেন ইসলাম ন্যায় নীতি এবং কেমন ইনসাফের আইন। কিছু দূরে সেই ইহুদি এই আদালতের এই ন্যায় নীতি এবং হযরত আলীর এই আফাদ মস্তক আইনকে সমর্থন করে দেখার পর সেই ইহুদি বলতেছে, আমি আজকে ইহুদি ধর্ম পরিত্যাগ করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আজকে আমি এটাই। সুতরাং যে আইনে বিমতা সুলভ আচরণ, একজন প্রান্তিক শাসী 5,000 টাকা সেই ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করে, আর বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নেওয়ার পর ঋণ খেলাপি হয়, তাদের বিরুদ্ধে আইন স্পর্শ করে না, তাদেরকে পুলিশ ধরে না, রাষ্ট্রের পক্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রান্তিক শাসীরা যখন নাকি 5,000 টাকা লোন নিয়ে ঠিক মতো কিস্তি পরিশোধ করতে না পারে, কৃষকের হাতের মধ্যে দান্না বেঁধে দিয়ে তাদেরকে জেলে ফাটানো হয়। হাজার হাজার কোটি টাকা যারা লোন নিয়েছে তাদেরকে আইন স্পর্শ করে না, কিন্তু এটাই। সুতরাং এই বিমতা সুলভ আইন দিয়ে দেশ যদি চলে, কিয়ামত পর্যন্ত দেশের শান্তি আসবে না, কিন্তু এটাই। আমি আর দু একটি কথা বলে শেষ করি যে আওয়ামী লীগ দেশকে কীভাবে ধ্বংস করেছে এটার বিস্তারিত বয়ান কিন্তু ঘন্টায় ঘন্টা সময় লাগবে। একটি উদাহরণ পেশ করছি আমি। আপনারা বলতে পারেন আওয়ামী লীগ তো কালভার্ট করেছে, পদ্মা সেতু করেছে, এই করেছে, অনেক করেছে, দেশের উন্নয়ন করেছে। আমি তাই একটি নমুনা আমি পেশ করেছি, সে দেশের মঙ্গল করেছে, ধ্বংস করেছে। একটি ব্যক্তি যদি লোন এবং কর্জ নিয়ে 3 তলা বিল্ডিং করে, গ্রামের মানুষ তাকে ধিক্কার দিয়ে নিন্দা জানায়, সে লোন নিয়ে 3 তলা বিল্ডিং করেছে। আর এক ব্যক্তি যদি নাকি উপার্জনের মাধ্যমে উপার্জন করে, সেই যদি 3 তলা বিল্ডিং করে, গ্রামের লোক তাকে মডেল হিসাবে কি করে স্বীকার করে। সুতরাং হাসিনা যে 15 বছর কালভার্ট, বিশ্ব রোড ইত্যাদি ইত্যাদি করেছে, এটা সম্পূর্ণ লোন নিয়ে করেছে। উদাহরণ পেশ করছি আমি। হাসিনা যখন ক্ষমতায় এসছে 2008 সালে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ ছিল 2,00,000 কোটি টাকা। 2,00,000 কোটি টাকা ছিল দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণ। আর 2024 সালে হাসিনা যখন এই দেশটাকে বিজয়ী হচ্ছে, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ হয়েছে 18,00,000 কোটি টাকা। সুতরাং এই 15 বছরে 16,00,000 কোটি টাকা সে বিদেশ থেকে এবং অভ্যন্তরীণ ঋণ নিয়ে অর্ধেক খেয়েছে, কিছু উন্নয়ন করেছে, আর বাকিগুলো দিয়ে বিদেশে বাড়ি করেছে। আওয়ামী লীগ এটাই করেছে, দেশের উন্নয়ন কিন্তু এটাই। সুতরাং এই কথাগুলো আপনারা বলবেন, দেশের উন্নয়ন বলে কিছু হয়নি, দেশের উন্নয়ন বলতে কিছু হয়নি। এই জন্যই যারা দেশ শাসন করবে তাদের নৈতিক চরিত্র পরিবর্তন হতে হবে, আল্লাহর ভয় তাদের অন্তর সৃষ্টি হতে হবে। এর জন্য আমরা বলি, খোদাবিরু লোকের শাসন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। সাথে সাথে যে আইনের দ্বারা দেশ পরিচালিত হবে, সে আইনকে সম্পূর্ণ পদদলিত করে ইসলামী আইন দিয়ে আমরা দেশ পরিচালনা করব। আল্লাহর আইন নয়, ইসলামের আইন। আল্লাহর আইন বললে সেখানে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস বাদ করে। এর জন্য আমরা ইসলামী আইন, খোদাবিরু লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আব্দলীয় জোট আজকে গঠিত হয়েছে। গ্রামে গঞ্জে নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সামনে আব্দলীয় জোটকে বিজয়ী করে সত্যিকারের দেশের পরিবর্তনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 দফা দাবিতে 8 দল কর্তৃক আয়োজিত আজকে রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। আজকে আমি যে বিষয়টি বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষ সংস্কার চায়। আজকে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি দল বারবার আমাদের সংস্কার কার্যক্রমে বাধাগ্রস্ত করতেছে। একটি দল তারা 24 জুলাই
বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে নাই, তারা দেশের সংস্কার চায় না, তারা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না। তারা চায় যেন তেনভাবে ক্ষমতায় এসে আবার একটি স্বৈরাচারী সরকার কায়েম করতে চায়। পরিষ্কার কথা বলি, আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সাথে, আমাদের ইসলামী ৮ দলের সাথে। জনগণ সংস্কার চায়, জনগণ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। আজকে গণভোট হলে আমরা জনগণ আমরা হা ভোটে সিল মারব। হা ভোট বিজয় হলে দেশের সংস্কার হবে, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। আল্লাহ না করুক, যারা গণভোটে না ভোটকে বিজয়ী করতে চায় তারা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। তারা একটি কর্তৃত্ববাদী, তারা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র তারা কায়েম করতে চায়। সংগ্রামী ভাইরা আমার, আজকে দীর্ঘ 15 বছর আমরা রক্ত দিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলেছি, আমরা একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য। তাই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সাথে আরো অনেক দল যোগাযোগ করতেছে। আজকে ৮ দলের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সৎ লোকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আরেকটি কথা বলতে চাই, সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি প্রশাসন বিভিন্ন জায়গায় কোন একটি দলকে সহযোগিতা করে যাচ্ছে। পরিষ্কার কথা বলি, প্রশাসন আপনারা যদি এই কথা মনে করেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, আপনারা ভুলের মধ্যে আছেন। আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসবাদকে দেখতে চায় না, কোন কালো টাকা পেশি শক্তিকে দেখতে চায় না। জনগণ ইসলামী শক্তিকে দেখতে চায়। তাই আমাদের এই ঐক্য আগামী নির্বাচনে বিজয় হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আমি সম্মানিত ৮ দলের কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দকে সামনে দাঁড়িয়ে, মঞ্চের সামনে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে হাত ধরে আগামীর দিনগুলো যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা যে দৃঢ় প্রতিজ্ঞ, সে বিষয়ে আমি এই রাজশাহীর বিভাগীয় সমাবেশে ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন চালানোর প্রত্যয় ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। জাতীয় নেতৃবৃন্দ হাতে হাত রেখে আজ যে অঙ্গীকার ব্যক্ত করছেন, আগামীর দিন বাংলাদেশের, এই আগামীর দিন হবে ইসলামের দিন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। অধ্যক্ষ হোসেন আহমদ। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! আটদল জিন্দাবাদ! আটদলীয় আজকের বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আবার সহযোদ্ধা বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আমরা সকলেই জানি আজকে এখানে যেই অতিথিবৃন্দ আলোচনা করেছেন, আমরা সেই আলোচনাগুলোর জন্য সকলেই আগামী দিনে আমরা পালন করতে পারি সেই কথা ব্যক্ত করছি। আর আমরা এই 54 বৎসর আমরা দেখেছি এই দেশে স্বৈরাচার অতীত হয়েছে, আমরা দেখেছি দুর্নীতির চ্যাম্পিয়ন হতে দেখেছি, আবার দেখেছি ফ্যাসিস্ট দেখেছি। আগামী দিনে ফ্যাসিস্ট দেখতে চাই না, আগামী দিনে স্বৈরাচার দেখতে চাই না। আগামী দিনে মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়। অথবা আগামী দিনে সংগ্রাম হবে ইসলামের বিজয়ের সংগ্রাম, আগামী দিনে সংগ্রাম হবে মানুষের মুক্তির সংগ্রাম। অতএব শপথ দিবস থেকে আগামী দিনে পাড়ায় মহল্লায় আটদলের স্লোগান চলবে, ইসলামের বিজয়ের স্লোগান, কথা ঠিক না বেঠে? অতএব আজকের এখান থেকেই এই সমাপনী এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে, সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত সকল বন্ধুগণ, সকল প্রশাসনের ভাইয়েরা, সকলকে আমি অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি এবং পীর সাহেব চৌড়ার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।